ডিফারেন্ট মানে কার্বোহাইড্রেট ময়টি যুক্ত থাকে, তখনই সেটা ডিফারেন্ট ব্লাড গ্রুপ শো করে। আচ্ছা, এবার হচ্ছে যে হরমোন এবং তার রিসেপ্টরের জন্যও কার্বোহাইড্রেট খুব ইম্পর্টেন্ট। মানে হরমোন যখন কোনো রিসেপ্টরের দেহের মধ্যে মানে কোষের মধ্যে আমাদের রিসেপ্টর থাকে, কোষের বাইরে অ্যাকচুয়ালি রিসেপ্টর থাকে, হরমোন কি করে, হরমোন এসে ওর সঙ্গে যুক্ত হয়, তার ফলে ডাউনস্ট্রিম একটা সিগন্যালিং তৈরি হয়। ফার্স্ট মেসেঞ্জার থাকে, সেকেন্ড মেসেঞ্জার থাকে, এবং আলটিমেটলি সেই ডাউনস্ট্রিম সিগন্যালিং পাথওয়েটা নিউক্লিয়াসে গিয়ে জিন রেগুলেশনে সাহায্য করে। তো এই যে সিগন্যালিং পাথওয়ের মধ্যে আমরা কার্বোহাইড্রেটের উপস্থিতি লক্ষ্য করতে পারি। এটা আমি অত ভেঙে বলছি না, কিন্তু মোটামুটি এইভাবেও আমরা কার্বোহাইড্রেটকে দেখতে পারি। মানে আমাদের লাইফের বিভিন্ন জায়গায় আমরা এই অবাধ বিচরণ রয়েছে। ঠিক আছে, তো এই স্লাইডটা জাস্ট আগের স্লাইডটারই একটা তো আমরা দেখতে পাচ্ছি, দেখো যে আমরা যখন দৌড়াই বা খেলি তখন তো আমাদের লাগে, এনার্জি লাগে, তাই তো? তো আমরা যখন দৌড়াই বা খেলি তখন আমাদের প্রচুর পরিমাণে এনার্জি লাগে। তো এনার্জি যখন আমাদের ফার্স্ট এনার্জি লাগে, তখন কি হয় না, গ্লুকোজ আলটিমেটলি মাসেলের মধ্যে গিয়ে গ্লাইকোজেন বলে একটা মলিকিউল আছে, সেখানে স্টোর হয়, গ্লাইকোজেন হিসাবে স্টোর হয়। এবং যখন আমরা দৌড়াই বা মানে মানে খুব মানে পরিশ্রম করি, তখন এই গ্লাইকোজেন থেকে আমরা প্রাইমারিলি এনার্জিটা পাই। তার মানে কি হচ্ছে, গ্লুকোজ বিভিন্নভাবে মানে আমাদের শরীরে থাকতে পারে, শুধু গ্লুকোজ হিসেবে থাকে তা না, সেটা গ্লাইকোজেন হিসাবে বা অন্য কিছু হিসাবেও থাকতে পারে। তো এই গ্লাইকোজেন যখন মাসেলের মধ্যে থাকে, আমাদের যে মাসেল আছে, মাসেলের মধ্যে গ্লাইকোজেন থাকে, এবং এই গ্লাইকোজেনটা আস্তে আস্তে কি হয়, স্প্লিটেড আউট হয়ে গ্লুকোজ ফর্ম করে, এবং সেটা আলটিমেটলি আমাদের মানে এনার্জি যোগায় যখন আমরা খুব পরিশ্রম করব সেই মুহূর্তে। তো এটা আমাদের যখন খুব তাড়াতাড়ি এনার্জিটা দরকার হয় তখনই এটা লাগে। আরেকটা জিনিস হচ্ছে ফ্যাট, সেটা কি রিজার্ভ ফুয়েল হিসাবে থাকে, যেটা মানে এই যে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের ইন্টার কনভার্সনটা, সেটা কিন্তু পসিবল। মানে কার্বোহাইড্রেট ফ্যাটে কনভার্ট হতে পারে, আবার ফ্যাট স্প্লিট আউট করে কার্বোহাইড্রেট বা মেটাবলাইজড হয়ে কার্বোহাইড্রেটে করতে পারে, যেটাও এনার্জি দিতে পারে। তাই তো ইন্টার কনভার্সন ইজ পসিবল। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে স্লোয়ার এনার্জি সাপ্লাই সাহায্য করে। তোমার যখন খুব তাড়াতাড়ি দরকার তখন কিন্তু ফ্যাট তোমাকে এনার্জি সাপ্লাই করতে পারবে না, তখন তোমাকে কার্বোহাইড্রেটই এনার্জি সাপ্লাই করবে, যেটা গ্লাইকোজেন হিসাবে পেশির মধ্যে স্টোর কন্ডিশন থাকে, স্টোর হয়ে থাকে। আচ্ছা, আমি যে একটু আগে ব্লাড গ্রুপিং এর কনসেপ্টটা বোঝালাম, তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমরা যে দেখতে পাচ্ছ যে এই যে আমাদের আরবিসি বা রেড ব্লাড সেল যেটা আছে, এটা হচ্ছে মেমব্রেন, ঠিক আছে, ফসফোলিপিড পাইপেট। যে কোনো বায়োলজিক্যাল মেমব্রেনের একটা নির্দিষ্ট দিক আছে, সেটা হচ্ছে যে এটার মধ্যে ফসফোলিপিড মেমব্রেন নির্মিত একটা সেল মেমব্রেন থাকে, যেটা আমাদের যে কোনো সেলেই থাকে। ঠিক আছে, রেড ব্লাড সেল বা আরবিসি তার ব্যতিক্রম নয়। তার ভেতরের অংশ থেকে সেল মেমব্রেনটা সেটাকে অন্যান্য অংশ স্পেস থেকে সেপারেট করে রাখে। এবার যেহেতু এটা একটা বাউন্ডারি, তার উপরে এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ঠিক আছে, এখানে ফসফোলিপিডের হেড পোলার হেড গ্রুপ, আর এখানে কিছু ফ্যাটি চেইন থাকে এখানে। ঠিক আছে, তো এই মাঝখানটা হাইড্রোফোবিক হয়, কিন্তু এবং যে সারফেস গুলো হয় সেগুলো হাইড্রোফিলিক হয়। কেন কি, যে ফসফোলিপিড যেটা থাকে, ফসফেট গ্রুপটা ইটসেলফ হচ্ছে হাইড্রোফিলিক। যাই হোক, আমি আর অতটা বেড়ে গেলাম না, কিন্তু এবার দেখো এখান থেকে যে রেসিডিউ গুলো মানে প্রটেক্টেড হয়ে আছে, সেক্ষেত্রে তুমি এ ব্লাড গ্রুপ দেখো বা বি ব্লাড গ্রুপ দেখো, দেখতে পাচ্ছ এখানে যে ডিফারেন্ট কালার নোটেশনে দেখানো হচ্ছে ডিফারেন্ট এখানে কার্বোহাইড্রেট নয়টি, এটা গ্লুকোজ, এটা এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, এটা গ্যালাক্টোজ, এরা বিভিন্ন অর্গানাইজেশন ওরিয়েন্টেশনে একটা অপরটার সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং একটা থেকে আরেকটা কিন্তু ডিফারেন্ট অলমোস্ট, তাই না? তো বি এর সাথে বিটা কখনো এ এর সাথে এক হবে না, আবার এটা কখনো ও এর সাথে এক হবে না। সেজন্যই আমরা দেখতে পাই যে এই ধরনের ডিফারেন্ট কার্বোহাইড্রেট নয়টি বিভিন্ন রেড ব্লাড সেলের সঙ্গে যুক্ত থাকার ফলে আমরা ডিফারেন্ট ব্লাড গ্রুপে বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো now we can understand the abundance of carbohydrate in different parts of our body,
and it is a cheap source of energy in our everyday life, and it can produce energy being metabolized into our body, in our body. Okay, তো এভাবে বিভিন্ন জায়গায় আমরা এই কার্বোহাইড্রেট উপস্থিত দেখতে পাই, এবং যেটা আমাদের স্ট্রাকচারাল ইউনিট হিসেবে কাজ করে, এবং তার সঙ্গে এটা আমাদের এনার্জিও সাপ্লাই করে। আচ্ছা, এবার আমরা ছোট করে একটু দেখছি যে কার্বোহাইড্রেটের কি কি প্রকারভেদ হতে পারে। ঠিক আছে, তো কার্বোহাইড্রেট যেটা হতে পারে, একটা হতে পারে যে শুধুমাত্র কার্বোহাইড্রেট একটা ইউনিট হিসেবে থাকে, যেটা হচ্ছে সিম্পলিয়েস্ট ফর্ম অফ সুগার and cannot be further hydrolyzed, মানে সেটা একদম ছোট ইউনিট, স্মলেস্ট ইউনিট, যাকে হাইড্রোলাইজ ফার্দার করাই যায় না। ঠিক আছে, সেটা মনোস্যাকারাইড। ঠিক আছে, মনো মিন্স একটা, স্যাকারাইড মিন্স কার্বোহাইড্রেট। সুতরাং একটা কার্বোহাইড্রেট ময়টি যখন থাকে তখন সবচেয়ে সিম্পলেস্ট সুগার সেটা হচ্ছে মনোস্যাকারাইড। যখন 2 থেকে 10টা মনোস্যাকারাইড, মানে সিম্পলেস্ট ইউনিট মনোস্যাকারাইড যখন 2 থেকে 10টা একসঙ্গে থাকতে পারে, মানে সেটা দুটোও থাকতে পারে কোনো জায়গায়, আবার কোনো জায়গায় 10টাও থাকতে পারে, আবার কোনো জায়গায় দুটো 10টার মাঝখানে যে কোনো একটা নাম্বারে থাকতে পারে, 4, 5 যখন যেমন হচ্ছে। তো সেই ইউনিটটাকে বলছে, যখন 2 থেকে 10টার মধ্যে এই নাম্বারটা রেঞ্জ করছে, তখন সেই নাম্বারটাকে বলছে অলিগোস্যাকারাইড। ঠিক আছে, এবার তোমরা বলবে যে অলিগোস্যাকারাইডটা কি, তখন ওটা কি হাইড্রোলাইজ করতে পারে না পারে না? যখন এটা হাইড্রোলিসিস হয়, অ্যাসিড হাইড্রোলিসিস বলো, তখন সেটা কি করে, অলিগোস্যাকারাইডটা স্প্লিটেড আউট হয়ে এটা মনোস্যাকারাইড ফর্ম করে, মনোস্যাকারাইড ফর্ম করে। So oligosaccharide can be hydrolyzed into monosaccharide, and it can ranges from 2 to 10 monosaccharides depending upon its structure. Okay. And another হচ্ছে পলিস্যাকারাইড। তো প্রথমটা ছিল মনো, সেকেন্ডটা হলো অলিগো, মাঝামাঝি ইন্টারমিডিয়েট কিছু একটা, তারপর হচ্ছে পলি যেটা হাইয়েস্ট, মানে এখানে মানে নাম্বার অফ monosaccharide is maximum. They contains more than 10 monosaccharides units per molecule and give monosaccharides on acid hydrolysis. তো বোঝাই যাচ্ছে যে এরা 10টার বেশি থাকে, আগেরটাতে ছিল 10টা অবধি থাকতে পারতো, সেজন্য অলিগোস্যাকারাইড, আর পলিস্যাকারাইডে এটা 10টার বেশি থাকে, সেজন্য হচ্ছে এটা পলিস্যাকারাইড। আচ্ছা, এবার আমরা একটু ছোট করে এক্সাম্পলে আসি। তো এগুলো জাস্ট একটু দেখে রাখার জন্য, যেগুলো অত মানে বেশি করে ইয়ে করবে না, মানে জাস্ট মাথায় রাখা। তো মনোস্যাকারাইডকে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি যে আমি যেটা বললাম যে ফাংশনাল গ্রুপ থাকে একটা, মানে যে কোনো কার্বোহাইড্রেট পলিহাইড্রিক অ্যালকোহল, তার মধ্যে আইদার অ্যালডিহাইড গ্রুপ থাকবে, নাহলে কিটো গ্রুপ থাকবে। সেই জন্য অন দ্য বেসিস অফ দ্যাট they can be classified into two groups: aldolase, যাদের মধ্যে অ্যালডিহাইড থাকবে তারা হচ্ছে অ্যালডোসিস সরি, আর একটা হচ্ছে কিটোসিস, যাদের মধ্যে কিটো গ্রুপ থাকবে। ঠিক আছে, এবার মনোস্যাকারাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ট্রায়োজেস, টেট্রোজেস, পেন্টোজেস, হেক্সোজেস, হেপ্টোজেস হতে পারে। তো কার্বন নাম্বারটা যদি 3 থাকে, কিন্তু সেটা একটা সিঙ্গেল মনোস্যাকারাইড, এটা কিন্তু না যে 3টে মনোস্যাকারাইড একসঙ্গে যুক্ত হচ্ছে। তো একটা মনোস্যাকারাইডের মধ্যে যদি 3টে কার্বন পরমাণু থাকে, কার্বন অ্যাটম থাকে, তাহলে সেটা হচ্ছে ট্রায়োজেস। সেকেন্ড হচ্ছে টেট্রোজেস, মানে তোমরাই বুঝতে পারছো 4টে থাকবে, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ, মানে আর কি 5, 6, 7টা কার্বন পরমাণু থাকবে, কিন্তু করে সেটা একটা মনোস্যাকারাইড তৈরি করবে। সেটা হচ্ছে ডিফারেন্ট এক্সাম্পল অফ এ মনোস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মল্টোজ হতে পারে, গ্লুকোজ যখন লিঙ্ক করে একসঙ্গে দুটো গ্লুকোজ একসঙ্গে গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে, আমি আসছি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কাকে বলে সেটা আসছে, তো দুটো গ্লুকোজ মলিকিউল যখন একসঙ্গে তৈরি করছে তখন মল্টোজ তৈরি করছে। এভাবে ল্যাকটোজ হতে পারে, গ্লুকোজ ফ্রুক্টোজ যখন তৈরি করছে এখন সুক্রোজ তৈরি করছে। তো এইভাবে আলাদা আলাদা ভাগ থাকতে পারে। এক্ষেত্রে অলিগোস্যাকারাইডস এর মধ্যে মানে 2 থেকে 10টা কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড থাকতে পারে। ঠিক আছে, 10-এর বেশি হলে কখনোই চলবে না। আর পলিস্যাকারাইডের মধ্যে হচ্ছে তোমরা বুঝতেই পারছো 10-এর বেশি সবসময় থাকবে। তো
তো পলিস্যাকারাইডের উদাহরণ কি? স্টার্চ। স্টার্চ হচ্ছে আমাদের প্রিমিয়ার এনার্জি সোর্স, স্টার্চ। তারপর হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনও তোমাদের আমি বোঝালাম যে গ্লাইকোজেন হচ্ছে আমাদের পেশিতে থাকে, মাসেল ফাইবারের মধ্যে থাকে গ্লাইকোজেন, এবং যখন আমরা খুব পরিশ্রম করি তখন গ্লাইকোজেনটা স্প্লিট করে মেটাবলাইজড হয়ে গ্লুকোজ ফর্মেশন করে এবং সেটা আমাদের শক্তি দেয়। সেলুলোজ। সেলুলোজ হচ্ছে আমাদের প্ল্যান্টের যে স্ট্রাকচারাল ইউনিট, সেটা হচ্ছে সেলুলোজ। ঠিক আছে? তেমনি ইনুলিনও হচ্ছে একটা স্ট্রাকচারাল ইউনিট অফ প্ল্যান্ট। তো এরা হচ্ছে হোমোপলিস্যাকারাইড, মানে এখানে এক ধরনের মনোস্যাকারাইড থাকে। ঠিক আছে? এবার পলিস্যাকারাইডের মধ্যে তো ডিফারেন্ট জিনিস থাকতেও পারে, মানে আবার এক ধরনের জিনিসই একাধিক থেকে পলিস্যাকারাইড তৈরি করতে পারে। যখন এক ধরনের জিনিস একাধিক পরিমাণে থাকছে, মানে 10টার বেশি থাকছে, তখন যদি সেটা পলিস্যাকারাইড ফর্ম করে, তাহলে সেটা বলছি আমরা হোমোপলিস্যাকারাইড। ঠিক আছে? এবার যা যা হচ্ছে সেই মতো করে নামটা চেঞ্জ হচ্ছে। আর তোমার হেটারোপলিস্যাকারাইড হচ্ছে তোমার তোমার একাধিক জিনিস তার মধ্যে থাকবে। তার মধ্যে মানে ডিফারেন্ট মনোস্যাকারাইড থাকতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে অবভিয়াসলি ডিফারেন্ট মনোস্যাকারাইড ওখানে থাকতে পারে। এক ধরনের মনোস্যাকারাইড থাকবে না, সেটা ডিফারেন্ট অনুপাত হতে পারে, এক ধরনের কম থাকলে এক ধরনের বেশি থাকলে সেটা ম্যাটার করে না, কিন্তু ডিফারেন্ট মনোস্যাকারাইড সেখানে থাকবে, সেটা হচ্ছে হেটারোপলিস্যাকারাইড। ঠিক আছে? এর উদাহরণ কি? হাইলোরোনিক অ্যাসিড, ঠিক আছে, হেপারিন, তারপর হচ্ছে কন্ডিয়াটিন সালফেট। হেপারিন হচ্ছে আমাদের ব্লাডে থাকে, কেরাটিন সালফেট, কেরাটন সালফেট, এগুলো আমাদের স্ট্রাকচারাল ইউনিট হিসেবে আমাদের শরীরে এগুলো থাকে। কন্ডিয়াটিন সালফেট হচ্ছে লিগামেন্টের মধ্যে থাকে। তো এই ধরনের জিনিসগুলো আমরা পাই। ঠিক আছে? তাহলে দেখো আমাদের শরীরের মধ্যে যে ধরনের জিনিসগুলো আমাদের আছে, সেই জিনিসগুলো কিন্তু তার অনেকটাই কিন্তু আমাদের কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। ঠিক আছে? বা যে জিনিসগুলো আমরা খাচ্ছি সেগুলো কিন্তু আমরা অনেকটাই কার্বোহাইড্রেট থেকে পাচ্ছি। এইভাবেই পুরো ব্যাপারটা করে থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে মনোস্যাকারাইডের মধ্যে কিছু কিছু এক্সাম্পল আছে, ট্রাইস, টেট্রোস, পেন্টোস। তাহলে অলিগোস্যাকারাইডের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো আমরা পাচ্ছি। বা পলিস্যাকারাইডের মধ্যে বিভিন্ন স্ট্রাকচারাল এবং মানে নিউট্রিশনাল মানে যেগুলো আমরা দেখতে পাই নেচারে, সেগুলো রয়েছে। যেমন স্টার্চ রয়েছে, টেক্সটিন, গ্লাইকোজেন, বা এদিক থেকে কন্ডিয়াটিন, হেটারোপলিস্যাকারাইডের মধ্যে কন্ডিয়াটিন সালফেট, কেরাটিন সালফেট, এগুলো রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু কেমিস্ট্রি বেস জিনিসে আসছি। ঠিক আছে? আচ্ছা, মনোস্যাকারাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা মানে ডিফারেন্ট নাম্বার সেখানে থাকতে পারে। ঠিক আছে? তো এখানে আমরা দেখো যে অবশ্যই মানে মনোস্যাকারাইড মানে যে কার্বোহাইড্রেট এবং তার মধ্যে পলিহাইড্রিক অ্যালকোহল, ওএইচ গ্রুপ একাধিক থাকতে পারে, এবং তার সঙ্গে আইদার তোমার অ্যালডিহাইড, সিএইচও গ্রুপ থাকবে, না হলে কিটো গ্রুপ থাকবে। ঠিক আছে? তো এখানে এইভাবে আমরা ব্যাপারটাকে ইয়ে করতে পারি। তো সবচেয়ে স্মলেস্ট যে মনোস্যাকারাইড সেটা হচ্ছে গ্লাইকোল অ্যালডিহাইড, যেটা হচ্ছে স্মলেস্ট। এর মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, এবং সেটা হচ্ছে 2 এর থেকে কম কখনোই হতে পারে না নাম্বারটা, কেন কি সেখানে দুটো গ্রুপ থাকবে। তো সেই জন্য এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট। এরপরে নেক্সট যেটা হচ্ছে এর আপার ভার্সনটা হচ্ছে জাস্ট নেক্সট ভার্সনটা হচ্ছে গ্লিসারলডিহাইড। ঠিক আছে? তার মধ্যে দেখো দুটো মানে হাইড্রক্সিল গ্রুপ আছে আর একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। ঠিক আছে? তেমনি ভাবে এখান থেকে তোমার মানে তুমি নাম্বারটা যত বাড়াবে সেই মতো ব্যাপারটা বাড়তে থাকবে। তোমার এই থ্রোজ করতে পারো, মানে তোমার যেখানে তোমার একাধিক মানে 4টে আছে আর কি, 4টে কার্বন লেংথ, এবং যেখানে তোমার 3টে মানে হাইড্রক্সিল গ্রুপ আছে, তার মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। তো এই অবধি আমরা আজকে আলোচনা করলাম। তো আমরা কি কি পড়লাম আজকে? আমরা দেখলাম যে কার্বোহাইড্রেট ব্যাপারটা কি। প্রথম কথা, কার্বোহাইড্রেট ডেফিনিশনটা কি আমরা দেখতে পেলাম। তারপরে কার্বোহাইড্রেটের প্রয়োজনীয়তাটা কি, মানে কিভাবে কার্বোহাইড্রেট থাকে এবং তার প্রয়োজনীয়তাটা কি। ওকে, তারপরে আমরা দেখলাম
যে কার্বোহাইড্রেট মানে স্ট্রাকচারাল ইউনিট হিসাবে কার্বোহাইড্রেট কিভাবে ভাগ করা যায়। এটা মনোস্যাকারাইড হতে পারে, অলিগোস্যাকারাইড হতে পারে। 2 থেকে 10 ইউনিট মনোস্যাকারাইড একসঙ্গে যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড তৈরি করে। একটা হচ্ছে পলিস্যাকারাইড তৈরি করে, যেখানে 10 এর বেশি ইউনিট থাকে। ঠিক আছে। আর আমরা মনোস্যাকারাইডটা যখন আমরা দেখতে পেলাম, তখন দেখলাম যে সেটা মানে সেখানে অ্যাটলিস্ট একটা আইদার অ্যালডিহাইড বা একটা কিটো গ্রুপ থাকবে অ্যালং উইথ এক বা একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকবে। এভাবেই এটা তৈরি হচ্ছে। ঠিক আছে। তো তোমাদের কিছু এবার এই অবধি আমি আজকে পড়ালাম। তো নেক্সট ইয়েতে আমরা আরো কেমিস্ট্রি সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, যে কিভাবে আমরা তার মানে হায়ার ভার্সন গুলোকে আমরা কিভাবে দেখতে পারি, বা তার মধ্যে কিরকম মানে অপটিক্যাল রোটেশন, অপটিক্যাল আইসোমাইজিং বা কি কি অন্যান্য আইসোমার আমরা এই কার্বোহাইড্রেটের মধ্যে দেখতে পাই। তার কেমিস্ট্রি রিলেটেড পার্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে। তো তোমাদের এখন কিছু জানার মানে কি কি প্রশ্ন আছে বা ইয়ে আছে, তুমি তোমাদের বলো যদি ভালো হয়। জিজ্ঞাসা থাকলে বলতে পারো। মিনিমাইজ করো। ঠিক আছে। আজকে যত অবধি পড়লাম আমরা, তাহলে আমরা ইয়ে করলাম। আজকে আমরা মোটামুটি আমি সিনপসিস করে দিলাম যে আমরা কি কি পড়েছি। নেক্সট পার্টে আমরা হায়ার কার্বোহাইড্রেট কিভাবে তৈরি হয় বা কি কি আমরা তার আইসোমার দেখতে পাই সেগুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে। ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট মঙ্গলবার আমরা ঠিক এই সময় আবার বসবো, বসে ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো।